আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার জামাত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। 14 দলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এই জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিল সরকার এবং 14 দলই বা কেন এর সাথে একমত হলো? তাহলে কি এখন কোটা আন্দোলনের যে বিষয়টা বা ইস্যুটা থেমে যাবে? এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এদিকে কোটা সংস্কার নিয়ে যে ঘটনা ঘটে গেল, এটা যেন বিদেশিদের চোখ থেকে আড়াল করতেই পারছে না সরকার। এবার যে ভয়াবহ তথ্য এলো, জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্তর দাবি করে বিক্ষুব্ধ 74 নাগরিক বিবৃতি দেওয়া হয়েছে। বিপুল প্রাণহানির দায় প্রধান এই সরকারের। আরও কি তথ্য উঠে আসলো জানতে পারবেন। সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার মিস্টার সোহেল তাজ, তিনি যে তথ্য দিলেন রীতিমতো অবাক হবেন। হেফাজতে থাকা 6 সমন্বয়কের সাথে দেখা করতে চেয়েও তিনি দেখা করতে পারেননি। তিনি ক্ষোভ জানিয়েছেন, আর একটা যেন গুলি না চলে এমন তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছে সরকার এবং ডিবি প্রধানকে। আরও কি তথ্য দিলেন ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ রিপোর্টটা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 10 দিনে দেশে কি থেকে কি হয়ে গেল। এবার যে সিদ্ধান্ত এলো জামাত ও শিবির নিষিদ্ধ হচ্ছে, 14 দলের বৈঠকে এমনটাই মত দিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। হঠাৎ করে জামাত শিবির নিষিদ্ধর কেন দরকার পড়লো? তাহলে কি কোটা সংস্কার আন্দোলন থেমে যাবে বা অন্য কিছু বা অন্য খাতে প্রবাহিত করার এই সিদ্ধান্ত? এ সকল বিষয় নিয়ে কি বলছে সাধারণ মানুষ? তবে মূলত জামাত শিবির যে নিষিদ্ধর ঘটনায় কারা কারা ছিল? জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলের নেতৃত্বে জোটে থাকা 14 দলের বৈঠকে। আওয়ামী লীগ বা আগামী 2-1 দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তার বাসভবনে বা গণভবনে আজ সোমবার 14 দলের এই বৈঠক হয়। বৈঠকে সভাপতি করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবন ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারাই জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। ওবায়দুল কাদের বলেন, 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতির নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 দিনের মাথায় আজ আবার জোটের জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই জামাত ইসলামকে নিষিদ্ধর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে আগেই জামাত ইসলামকে নিষিদ্ধ বা বাতিল করেছিল নির্বাচন কমিশন। গণভবন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে শুরুতে বলেন, সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পিছনে জামাত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দার প্রতিবেদন আছে। 1 মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবির প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। বৈঠকে এরপর শরিক দলের নেতারা একে একে বক্তব্য দেন। প্রথমেই ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময় এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়, এমনটাই কিন্তু সকলেই মতামত দেয়। এদিকে জাতীয় পার্টির মহাসচিব তিনিও বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করারও ওপরও জোর দিয়ে কথা বলেন। এদিকে কোটা আন্দোলনের ইস্যুটি নিয়ে যেন জাতিসংঘের নজর এড়াতেই পারছে না সরকার। কেননা এবার যে বিষয়টা আসলে জোরদার হলো জাতিসংঘের জন্য, কেননা জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বসে বিক্ষুব্ধ 74 নাগরিকের বিবৃতি দিয়েছে। মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের 14 জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিককে আহত নির্যাতন হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এই লক্ষ্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। সোমবার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানার বিক্ষুব্ধ নাগরিকরা। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছে যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর 16 জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট নানা ধরনের দমন পীড়ন চালিয়েছে। শুরু থেকে সম্পূর্ণ শান্তপূর্ণ এবং অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরাসরি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার চেষ্টাও চালিয়েছে। অন্যদিকে বিপরীত পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সহিংসতার নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশিষ্ট নাগরিকরা বলেন, তারা ছাত্র জনতাকে হত্যা, জনগণের সম্পত্তি বিনষ্ট, নাশকতার পিছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করেছেন। সরকারের বল প্রয়োগের কমপক্ষে 2 শতাধিক মানুষ প্রাণহানি হয়েছে, হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ বেসরকারি
সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজ স্কুল পড়ে ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ আছে। এছাড়াও বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। হতাহতদের তালিকায় সাংবাদিকরাও রয়েছে। বিবৃতি আরো নানাভাবে উদ্বেগ প্রকাশ করে তারা। তবে কোটা সংস্কারের আন্দোলনে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীর সরাসরি যে গুলি চালিয়েছে সেই বিষয়টি খুবই মর্মাহত করেছে বলে দাবি করে এই বিবৃতিতে। তারা আরও কয়েকটি বিষয় তুলে ধরে, যেখানে তারা স্পষ্ট করেই বলে যে যারা নিহত গুরুত্বপূর্ণ আহত হয়েছে তাদের প্রতি জাতির সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক পালনের ঘোষণা দিতে হবে। এই ঘটনা শুরু থেকে এখন পর্যন্ত কত লোক শিক্ষার্থী বা কিশোর নিহত হলো তাদের সঠিক পরিসংখ্যানও তারা কিন্তু এক পর্যায়ে দাবি করে। এখানে স্পষ্ট করেই তারা এই সকল কিছু যাতে তদন্ত হয় সেটি জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে হয় এই দাবি করেন তারা। এবং সব শেষে এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, এবার সোহেল তাজ তিনি যে বিষয়টা তুলে ধরলেন জাতির কাছে খুবই ফলপ্রসূ হয়েছে। কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় একটা তারা কিন্তু সবকিছু প্রত্যাহার করেছে ডিবি কার্যালয় থেকে। তো তিনি এখন ডিবি কার্যালয়ে গিয়েছেন এবং দেখা করতে চেয়েছেন। ডিবি হারুনকে 3টি প্রশ্ন করেছেন এই সোহেল তাজ। কি প্রশ্ন করলেন চলুন সে বিষয়টা এবার দেখে নেই। হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। কখনো এই সমন্বয়ককে ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সুরাহা পাননি তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সোমবার বিকেল 5টার দিকে ডিবি কার্যালয়ে যান। প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করে তিনি। সন্ধ্যা 7টার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি। ওই সমন্বয়কদের কেন এখনো এখানে আনা হয়েছে, তাদের কি গ্রেপ্তার হয়েছে, নাকি কখন মুক্তি দেওয়া হবে, নাকি তাদের সেফের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, এ সকল বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন রশিদের কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু তার কোনো প্রশ্নই সন্তোষজনক উত্তর পাননি তিনি। ডিবি প্রধানের কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছিলেন সোহেল তাজ। প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কদের গ্রেফতার করা হয়েছে কিনা, নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে কিনা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নাই, কিন্তু যদি নিরাপদ বা হেফাজতে নেওয়া হয় তাহলে আমার সঙ্গে তাদের দেখা করতে চাই, আমাকে কি তাকে দেখব। ডিবি প্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হবে বলে জানিয়েছে, বা তাদের সাথে কথা জানানোর পর তারপরে পারমিশন দেওয়া হবে। এই সমন্বয়ক যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেই কারণে নাকি নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। সোহেল তাজ আরো বলেন, এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তারা কি আপনাদের জানিয়েছে না অনুরোধ করেছিল? তখন সোহেল তাজকে ডিবি প্রধান বলে ওনারা বুঝতে পেরেছেন, মনিটরিং বা নজরদারি করে বুঝতে পেরেছেন যেহেতু নিরাপদে নেই তারা, এই জন্যই তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সোহেল তাজ বলেন, আমার তৃতীয় প্রশ্ন ছিল সমন্বয় কখন নিরাপদে হেফাজত থেকে মুক্তি পাবে? ডিবি প্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবেন তখনই তাদের ছাড় দেওয়া হবে।